ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটেছে। ২২ বছর ধরে যে দেশটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে অবস্থিত আইন আল আসাদ বিমান ঘাঁটি অবশেষে পুরোপুরি ইরাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে শেষ মার্কিন সৈন্যরা ঘাঁটি ত্যাগ করার মধ্য দিয়ে এই পরিবর্তন আনুষ্ঠানিক রূপ পায়। বিষয়টি শুধু একটি ঘাঁটি হস্তান্তরের ঘটনা নয়, বরং এটি ইরাক যুক্তরাষ্ট্র সম্পর্ক, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং যুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মোড়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে যে সামরিক আগ্রাসন শুরু হয়েছিল, তার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই আইন আল আসাদ ঘাঁটি। ইরাক যুদ্ধের পর থেকেই এটি কার্যত মার্কিন সামরিক কমান্ডের নিয়ন্ত্রণে ছিল। এখান থেকেই ইরাকের পশ্চিম ও উত্তরাঞ্চলে বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয়েছে। একসময় এই ঘাঁটিতে একসঙ্গে প্রায় ২৫০০ মার্কিন সেনা অবস্থান করতেন। ২ দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ও ইরাক যুদ্ধ পরিচালনায় আনুমানিক $2.9 ট্রিলিয়ন ব্যয় করেছে। এই দীর্ঘ সময়ে ইরাকে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন ৪৪০০ এর বেশি মার্কিন সেনা। আইন আল আসাদ ঘাঁটির ইতিহাস আরও পুরনো। এটি মূলত নির্মিত হয়েছিল সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলে। ১৯৮০-৮১ সালের দিকে ইরাক ইরান যুদ্ধ ও আরব ইসরায়েল যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে ইরাক একটি আধুনিক সুপার এয়ার বেস তৈরির পরিকল্পনা নেয়। সেই প্রকল্পের নাম ছিল প্রজেক্ট 202B। তৎকালীন ইউগোস্লাভিয়ার সহযোগিতায় এই ঘাঁটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। শুরুতে এর নাম ছিল কাদিসিয়া এয়ারবেস, যা ৬৩৬ সালের ঐতিহাসিক ব্যাটেল অফ আল কাদিসিয়ার শ্রমণে রাখা হয়েছিল। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় আইন আল আসাদ, যার অর্থ সিংহের চোখ। ২০০৩ সালের যুদ্ধের পর এই ঘাঁটির নিয়ন্ত্রণ চলে যায় যুক্তরাষ্ট্রের হাতে। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু একটি বিমান ঘাঁটি নয়, বরং একটি পূর্ণাঙ্গ সামরিক শহরের রূপ নেয়, যেখানে রানওয়ে, কমান্ড সেন্টার, গোয়েন্দা অবকাঠামো, অস্ত্রাগার ও প্রশিক্ষণ সুবিধা গড়ে ওঠে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির প্রতীক হিসেবেই আইন আল আসাদ পরিচিত হয়ে ওঠে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি ও জনমতের পরিবর্তন ঘটে। ২০২০ সালে ইরাকি পার্লামেন্ট বিদেশি যুদ্ধরত সেনা প্রত্যাহারের পক্ষে প্রস্তাব পাশ করে। যদিও তাৎক্ষণিকভাবে মার্কিন বাহিনী সরে যায়নি, তবে এই সিদ্ধান্ত ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করে দেয়। একই সঙ্গে ২০২৩ ও ২০২৪ সালে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোর উপর ড্রোন ও রকেট হামলার ঘটনা বাড়তে থাকে। এতে নিরাপত্তা ঝুঁকি যেমন বৃদ্ধি পায়, তেমনি যুক্তরাষ্ট্রের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখার খরচও বাড়ে। এই প্রেক্ষাপটেই ২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার ফলাফল হিসেবে একটি চুক্তি হয়, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরাক থেকে যুদ্ধরত সেনা প্রত্যাহার করবে এবং গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ ইরাকি বাহিনীর কাছে হস্তান্তর করবে। চুক্তিতে ভবিষ্যতে সীমিত পরিসরে প্রশিক্ষণ ও পরামর্শমূলক সহযোগিতার কথা বলা হলেও স্থায়ী বড় সামরিক ঘাঁটি রাখার বিষয়টি বাদ দেওয়া হয়। এই চুক্তির বাস্তবায়ন শুরু হয় ২০২৫ সাল থেকে। প্রথমে ছোট ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ে মার্কিন বাহিনী। এরপর পর্যায়ক্রমে আইন আল আসাদের মতো বড় ঘাঁটি থেকে সেনা ও সরঞ্জাম সরানো শুরু হয়। রানওয়ে, রাডার ব্যবস্থা, কমান্ড সেন্টার এবং লজিস্টিক অবকাঠামো এক এক করে ইরাকি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সবশেষে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ইরাকের শীর্ষ সামরিক কর্মকর্তারা, ইনক্লুডিং চিফ অফ স্টাফ ও সিনিয়র জেনারেলরা, আইন আল আসাদ ঘাঁটিতে প্রবেশ করেন এবং আনুষ্ঠানিকভাবে পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এর মাধ্যমে ইরাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির অধ্যায় শেষ হয়। এই ঘটনাকে অনেক বিশ্লেষক ইরাকের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার একটি প্রতীকী মুহূর্ত হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে বিদেশি সেনার উপস্থিতি ইরাকি রাজনীতিতে বিতর্কের বিষয় ছিল। এখন ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে আসায় ইরাকি সেনাবাহিনীর ক্ষমতা ও দায়িত্ব দুটোই বেড়েছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে একটি স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে সরাসরি সামরিক উপস্থিতির পরিবর্তে কূটনৈতিক ও সীমিত নিরাপত্তা সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আইন আল আসাদ থেকে মার্কিন সেনা প্রত্যাহার তাই শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি ২০০৩ সালে শুরু হওয়া ইরাক যুদ্ধ পরবর্তী যুগের একটি প্রতীকী সমাপ্তি। ইরাকের আকাশ ও মাটিতে এখন নতুন বাস্তবতা, যেখানে দেশের প্রধান সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে ফিরে এসেছে। এই পরিবর্তনের প্রভাব আগামী দিনে ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতি ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সম্পর্কের উপর কিভাবে পড়বে তা সময়ই বলে দেবে।